ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। কাল ঢাকায় অবতরণ 11:55 সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি। মাকে দেখতে যাবেন এভার কেয়ার। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূর সহ 7টি আসনে ছাড়। নিজস্ব প্রতীকে নির্বাচন করবে এনসিপি। গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটভাটা থেকে লাশ উদ্ধার। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ সন্ধ্যা 6টায়। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে 300 ফিট সংবর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের আশা, গোটা রাজধানী কাল জনসমুদ্রে পরিণত হবে। অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন 300 ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। তাদের প্রত্যাশা, 1/2 কোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশ ঘিরে। কাল বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি সংবর্ধনা সমাবেশে যোগ দিয়েই এভার কেয়ারে যাবেন চিকিৎসাধীন মাকে দেখতে। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তিনি। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি সরকারি ব্যবস্থা থাকছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন তারেক রহমান। বক্তব্য রাখবেন সংবর্ধনা অনুষ্ঠানে। এরপরে মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে যাবেন গুলশানের বাসায়। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ সময় তারেক রহমানের আগামী কয়েকদিনের কর্মসূচির কথাও জানান সালাউদ্দিন আহমদ। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। এদিকে জনদুর্ভোগ এড়াতে ও নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে। তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান নিরাপত্তা প্রধান AKM শামসুল ইসলাম। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু
নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে আরও অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সেখানে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে এই বিষয়ে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও জানান প্রেস সচিব। ডেইলি স্টার, প্রথম আলোর ঘটনায় চিহ্নিত সবাইকে ধরা হবে বলে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রেস সচিব। রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত বাজেটেও ঘাটতি থাকবে প্রায় 2 লাখ কোটি টাকা, যার 1,36,000 কোটি টাকা দেশের ব্যাংক ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে। মূল্যস্ফীতি 14 পর্যন্ত বাড়লেও অর্থ বছরের শেষে 7-এ নেমে আসবে বলে আশা করছে সরকার। রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া হাদি হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমে হামলা, দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড, উপদেষ্টা পরিষদের পরিবর্তন, ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে 5 মার্কিন সিনেটরের চিঠির বিষয়টি নিশ্চিত না করলেও দলটির নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নেই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। পুরো সরকার দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে 1 মিনিটও যেন ইন্টারনেট বন্ধ না হয়, বিটিআরসির জবাবদিহিতার এই বিষয়গুলো মাথায় রেখে কমিউনিকেশন আইনের সংশোধিত অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও 7টি আসন ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে এলডিপি ছেড়ে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ যোগ দিয়েছেন বিএনপিতে। বুধবার গুলশান বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে বলেও জানান তিনি। আসনগুলো হচ্ছে ঢাকা 12 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2 নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3 গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার এবং যশোর 5 আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস ও নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন ছাড় দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, যাদের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন। আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ ও সংশয় আছে। দুপুরে নির্বাচন কমিশনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইসিতে বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগ সাজশ আছে, এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তিনি বলেন, কারো সাথে জোট নয়, আসন সমঝোতা হলেও
এনসিপি শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে। আরও জানান 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেটাই চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রত্যাশা, নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যেন পিছিয়ে না যায়। গাজীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের কেবিএম ব্রিক্স নামের একটি ভাটায় তাকে হত্যা করা হয়। নিহত ফরিদ সরকার ওই ইউনিয়নের জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের বাবা জামাল উদ্দিন জানান, 20 বছর প্রবাস জীবন শেষে বছরখানেক আগে দেশে আসেন ফরিদ। মঙ্গলবার রাত 10:30টার দিকে এবিএম ব্রিক্সের ভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর দেওয়া হয় তার পরিবারকে। পরে ইটখোলায় গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন ফরিদের বাবা। গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদ ওই ইট ভাটায় মাটি সরবরাহ করতেন। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই সময়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐকমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। নির্বাচন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের দেয়া কথা না রাখে, তবে তাদের দেশে থাকাই মুশকিল হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে এটা নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমাদের বেশ কয়েক ভিত্তিতে এবং আমরা সোচ্চার হই যাতে সকলের ক্ষেত্রে আমরা যদি অন্তর্ভুক্ত হবো কিনা, প্রত্যেকদিন আলাদা আলাদা দেশের এত টাকা নষ্ট হচ্ছে। বাংলাদেশের আগামী কয় মাস বা কয় সপ্তাহ আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময়কে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের একত্রিতভাবে, যৌথভাবে, রাজনীতিবিদদের সাথে একত্রিতে, সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে আমাদের কাজ করার এইটাই সময়। জাতীয় ঐক্যের এইটাই দেখানোর একটা সময়। এই জাতীয় ঐক্যের ব্যতিরেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার পক্ষে সহ দেশের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি নেতারা। দিনাজপুর 3 সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেন। ফেনীর 2 সদর আসন থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারি মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া জামালপুর 5 সদর আসনে গণ অধিকার পরিষদের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন। আর মুন্সিগঞ্জ 3 আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও নাটোর সহ দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। চুয়াডাঙ্গায় গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় জবুথুবু জনজীবন। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বেড়েছে শীতের দাপট। টানা 4 দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে বইছে হাড় কাঁপানো শীত। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে 11.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে হিম শীতল বাতাস বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে নাটোরে। বিপাকে পড়েছেন বয়োবৃদ্ধ সহ শিশুরা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে ঘর পুড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। একই সাথে পুড়েছে 6টি বসতঘর। ফায়ার সার্ভিস জানায়, ভোরে রাঙ্গুনিয়ার
পোমরা কাদেরিয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় 6টি বসতঘর। অন্যরা বের হতে পারলেও ঘরে আটকা পড়ে দগ্ধ হন রুমি আক্তার ও তার নাতনি শিশু জান্নাত আক্তার। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 6 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, রাতে বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় জব্দ করা হয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 5টি ট্রলিং জাল এবং প্রায় 25 লাখ টাকা মূল্যের 6000 কেজি সামুদ্রিক মাছ। আটক করা হয় 16 জেলেকে। পরবর্তীতে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোটের মালিক পক্ষকে 5,50,000 টাকা জরিমানা করেন। রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটিতে দাওয়াতে ইসলামের উদ্যোগে 3 দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার ভোরে তাহাজ্জুদ নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া এই ইজতেমার প্রথম দিনেই দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় ঈমান ও আকীদা, আমল, আখলাক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হচ্ছে। আয়োজকদের মতে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানবিক মানুষ গড়ে উঠলে সমাজ থেকে সন্ত্রাস ও অশান্তি দূর হবে। বিশ্বব্যাপী কুরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইজতেমায় সময়ের গুরুত্ব, উত্তম চরিত্র, সন্তানের সুশিক্ষা, পারিবারিক সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়। বয়ানে অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা সোহেল মাদানী আত্তারি, মাওলানা সোলাইমান মাদানী আত্তারি, মোহাম্মদ ইমরান আত্তারি ও মোহাম্মদ নাইমুল হায়দার কাদেরী সহ অন্যান্য আলেম ও সুন্নি স্কলাররা। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে ইজতেমা ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্প, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি ক্যামেরা ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে। দেশের আরও কিছু বিভিন্ন জায়গার খবর নিয়ে আরও কিছু খবর দেখুন একটি ডেস্ক রিপোর্টে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ র্যালি করেছে বিএনপি। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল হয়েছে সাভারে। ঢাকা আরিচা মহাসড়কে এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ ঢাকা জেলা উত্তর ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আয়ুব আলী, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় সহ অনেকে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আস্থার সংকট দূর করা, বিভিন্ন সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এতে সামাজিক সম্প্রীতি ও নাগরিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ। রংপুর ক্যাডেট কলেজের 45তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্যাডেট কলেজ ক্যাম্পাসে 4 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সেনানিবাসের বিআইআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন। উপস্থিত ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মতিউল ইসলাম মণ্ডল, অ্যাডজুট্যান্ট মেজর রিফাত সিয়াম সহ সাবেক ক্যাডেটরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জয়পুরহাটে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। মানিকগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরদার-করণে অ্যাডভোকেসি ডায়ালগ হয়েছে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। কাল ঢাকায় অবতরণ 11:55 সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি। মাকে দেখতে যাবেন এভার কেয়ার। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূরসহ 7টি আসনে ছাড়। নিজস্ব প্রতীকে নির্বাচন করবে এনসিপি। গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটভাটা থেকে লাশ উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।